হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেয়ারিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, গভর্নমেন্ট স্পন্সর, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই 2 নম্বরের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম এবং পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসায়েন্ট ইজিপ্ট ফ্লোরিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। আমরা যে সভ্যতাকে প্রাচীন মিশর বলে থাকি তা প্রায় 5000 বছর আগে বিকাশ লাভ করেছিল। When the rule of the pharaohs began. When যখন the rule of the pharaohs began. ফ্যারোসরা যখন তাদের শাসন শুরু করেছিল। They made Egypt a rich and powerful nation. They made তারা তৈরি করেছিল ইজিপ্টকে এ রিচ একটি সমৃদ্ধ এবং পাওয়ারফুল নেশন একটি শক্তিশালী জাতিতে। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য এনসায়েন্ট ওয়ার্ল্ড, যা সমগ্র বিশ্বে প্রশংসিত হয়েছিল। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস। তারা নিজেদের জন্য বিশাল মন্দির এবং বিস্তৃত সমাধি নির্মাণের জন্য নির্দেশও দিয়েছিলেন। The Egyptians believed that all pharaohs were god kings. The Egyptians believed, ইজিপশিয়ানরা বিশ্বাস করতেন দ্যাট যে অল ফ্যারোস ওয়ার গড কিং, যে সমস্ত ফেরাওরা ঈশ্বরের রাজা। Ancient Egyptian used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. প্রাচীন মিশরীয়রা সমাধি ও মন্দিরে শিলালিপির জন্য হাইরোগ্লিফস নামক ছবির ব্যবহার করতেন। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টিমস। পেপার ওয়াজ কাগজগুলো ছিল কি দিয়ে বানানো? ফ্রম থিনলি স্লাইস প্যাপিরাস স্টিম, পাতলা কাটা প্যাপিরাসের ডালপালা থেকে তৈরি হয়েছিল, মানে তৈরি করেছিল। বোঝা গেল? এটা ছিল সিনটা। ওকে, অনুচ্ছেদটা। এরপর দেখো প্রশ্নগুলো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটা দেখো, হোয়েন ডিড দ্য রুল অফ দ্য ফ্যারোস বিগেন। কখন ফেরাওরা তাদের শাসন শুরু করেছিল? তাহলে দেখো এর উত্তরটা, অ্যাবাউট 5000 ইয়ার্স এগো দ্য রুল অফ দ্য ফ্যারোস বিগেন। প্রায় 5000 বছর আগে ফেরাওরা তাদের শাসন শুরু করেছিল। ওকে, এরপর দেখো দুইয়ের দিকের প্রশ্নটা, হোয়াট ডিড দ্য ফ্যারোস অর্ডার। ফ্যারোসরা কি নির্দেশ দিয়েছিল? তাহলে দেখো এর উত্তরটা, ফ্যারোস অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস। ফ্যারোসরা কি নির্দেশ দিয়েছিল? দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস, তাদের জন্য বিশাল মন্দির এবং কবর বানানোর জন্য। ওকে, বোঝা গেল? এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য ইজিপশিয়ানস বিলিভ। কি ইজিপশিয়ানরা বিশ্বাস করতেন? তাহলে এর উত্তরটা দেখে নাও। দ্য ইজিপশিয়ানস বিলিভ দ্যাট অল ফ্যারোস ওয়ার গড কিংস। ইজিপশিয়ানরা বিশ্বাস করতেন যে সকল ফেরাওরা কি ছিল? ঈশ্বরের রাজা ছিল। ওকে, এটাই তারা বিশ্বাস করত। এরপর দেখো, হোয়াট ইজ হাইরোগ্লিফ। হাইরোগ্লিফ কি? তাহলে দেখো, Ancient Egyptians used picture
writing called hieroglyphs for inscription in the tombs and temples. প্রাচীন মিশরীয়রা সমাধি ও মন্দিরে শিলালিপির জন্য হাইরোগ্লিফ নামক ছবির ব্যবহার করত। ওকে, এরপর দেখো 5 দাগের প্রশ্নটা, হাউ ওয়াজ পেপার মেড, কিভাবে কাগজগুলো বানানো হতো। তাহলে দেখো, পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড পেপিরাস স্টিমস। কাগজগুলো পাতলা কাটা পেপিরাস ডালপালা থেকে তৈরি হতো। ওকে, পাতলা, থিনলি মানে হচ্ছে থিনলি স্লাইসড মানে হচ্ছে পাতলা করে কাটা, পেপিরাস স্টিমস পেপিরাসের ডালপালা দিয়ে তৈরি হতো। ওকে, এরপর দেখো বিয়ে দাগেটা কি বলেছে, রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের বিপরীত শব্দ লেখো। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, আর সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। ওকে, তাহলে দেখো একটা কি আছে, এনসায়েন্ট। এনসায়েন্ট মানে হচ্ছে প্রাচীন, তো প্রাচীনের অর্থাৎ এনসায়েন্ট এর অ্যান্টোনিমস কি হবে, মডার্ন। মডার্ন মানে হচ্ছে আধুনিক। দুইটা দেখো, পাওয়ারফুল। পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতা সম্পন্ন, তাহলে পাওয়ারফুল এর অ্যান্টোনিমস কি হবে, পাওয়ারলেস, ক্ষমতাহীন। এরপর দেখো আছে মেড। মেড মানে হচ্ছে তৈরি করা বা বানানো, তাহলে মেড এর অ্যান্টোনিমস কি হবে, ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে হচ্ছে ভাঙা বা নষ্ট করা। চারটা দেখো, থিনলি। থিনলি মানে হচ্ছে পাতলা, আর থিনলির এর অ্যান্টোনিমস কি হবে, থিকলি। থিকলি মানে হচ্ছে পুরু বা ঘনভাবে। এরপর দেখো রিচ। রিচ মানে হচ্ছে ধনী, তাহলে রিচ এর অ্যান্টোনিমস কি হবে, পোর। পোর মানে হচ্ছে গরিব। ওকে, বোঝা গেল। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, অ্যান এয়ারপ্লেন ইজ এ মুড অফ ট্রান্সপোর্ট। একটি বিমান হলো একটি পরিবহনের মাধ্যম। ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন। ইট টেক্স পিপল ফ্রম ওয়ান সিটি অর কান্ট্রি টু অ্যানাদার। একটি শহর বা দেশের মানুষকে নিয়ে যায় অন্য শহরে বা অন্য দেশে। ইট ইজ ফাস্টার দ্যান এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্ট। এটি অন্য যে কোনো পরিবহনের চেয়ে ফাস্ট অর্থাৎ দ্রুত। এ পাইলট ফ্লাইস অ্যান এয়ারপ্লেন। একটি বিমান চালক একটি বিমান চালান। পাইলট মানে হচ্ছে বিমান চালক, যে বিমান চালায়। ওকে, দে কন্ট্রোল দ্য প্লেন ফ্রম এ ককপিট। ককপিট মানে হচ্ছে যেখান থেকে, অর্থাৎ যেখানে পাইলট বসে থাকে সেই যে কামরাটা, সেটাকে বলা হচ্ছে ককপিট। তাহলে ককপিট থেকে তারা কি করে, প্লেনটাকে কন্ট্রোল করে অর্থাৎ সংযত করে। দেয়ার আর মেনি টুয়ার্ডস অ্যান্ড এয়ার হোস্টেসেস অন এ প্লেন। সেখানে অনেক কার্যাধ্যক্ষ এবং এয়ার হোস্টেস থাকে। ওকে, প্লেনের মধ্যে। দে টেক কেয়ার অফ অল দ্য প্যাসেঞ্জার্স। তারা সকল যাত্রীদের দেখাশোনা করে। দে গিভ আস ফুড। তারা আমাদেরকে কি দেয়, খাবার দেয়। ড্রিঙ্কস পানীয় দেয়, অ্যান্ড স্ন্যাক্স এবং জলখাবার দেয়। ডিউরিং দ্য ফ্লাইট, ওড়ার সময়, তখন সেই ওড়ার সময় আমাদেরকে খাবার পানীয় এবং জলখাবার দেয়। ওকে, বিফোর টেক অফ দে গিভ আস ইনস্ট্রাকশনস। উড়ান দেওয়ার আগে তারা আমাদেরকে নির্দেশনা দেয়। দিস মেক্স শিওর দ্যাট উই আর অল সেফ। এটি নিশ্চিত করে যে আমরা সবাই নিরাপদ। টেকিং এ ফ্লাইট ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। বিমানে ওঠা একটি দারুণ এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। বোঝা গেল। এরপর দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ এ পাইলট। একটি বিমান চালকের ভূমিকা কী। তাহলে এর উত্তরটা দেখো, এ পাইলট ফ্লাইজ অ্যান এয়ারপ্লেন। একজন বিমান চালক একটি বিমান চালায়। দে কন্ট্রোল দ্য প্লেন ফ্রম এ ককপিট। তারা ককপিট থেকে বিমানটাকে প্লেন অর্থাৎ বিমানটাকে কন্ট্রোল করে অর্থাৎ সংযত করে। ওকে, এরপর 2 নম্বরের প্রশ্ন দেখো, হোয়াট মেক্স ইউর দ্যাট উই আর অল সেফ। কি নিশ্চিত করে যে আমরা সবাই সুরক্ষিত। তাহলে এর উত্তরটা দেখো, বিফোর টেক অফ
এয়ার হোস্টেসেস গিভ আস ইনস্ট্রাকশনস। বিফোর টেক অফ মানে উড়ান দেওয়ার আগে এয়ার হোস্টেসেস গিভ আস ইনস্ট্রাকশনস, অর্থাৎ এয়ার হোস্টেসেস যারা থাকে তারা আমাদেরকে কি নির্দেশনা দেয়, দিস মেক্স শিওর দ্যাট উই আর অল সেফ, যেটা নিশ্চিত করে যে আমরা সবাই নিরাপদ। ওকে, এরপর 3 দাগের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ অ্যান এয়ারপ্লেন? এয়ারপ্লেনের সুবিধা কি? ওকে, তাহলে এর উত্তরটা দেখো, অ্যান এয়ারপ্লেন টেক্স পিপল ফ্রম ওয়ান সিটি অর কান্ট্রি টু অ্যানাদার। এয়ারপ্লেন আমাদেরকে অন্য দেশ থেকে অন্য দেশ বা অন্য শহর থেকে আমাদেরকে অন্য দেশ বা অন্য শহরে নিয়ে যায়। ইট ইজ ফাস্টার দেন এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্ট। এটা অন্য পরিবহনের থেকে অনেক দ্রুত। এক দেশ থেকে অন্য দেশ বা এক শহর থেকে অন্য শহরে নিয়ে যায়, আবার অন্য ট্রান্সপোর্ট অর্থাৎ অন্য পরিবহনের থেকেও কিন্তু এটা সবচেয়ে দ্রুত। এটাই আমাদের সুবিধা, তাই না? ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস। নিচে যে চার্টটা দেওয়া আছে এই চার্টের কিছু ভার্ব ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট আর পাস্ট। কিছু প্রেজেন্টে দেওয়া আছে সেগুলোকে পাস্ট ফর্মে করতে হবে, আর কিছু পাস্টে দেওয়া আছে সেগুলোকে প্রেজেন্ট ফর্মে করতে হবে। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে প্রেজেন্টে ইজ, ইজ এর পাস্ট ফর্ম কী হবে? ওয়াজ। তারপর দেওয়া আছে দেখো পাস্ট ফর্মে টুক, টুকের প্রেজেন্ট ফর্ম কী হবে? টেক। তারপর দেওয়া আছে গিভ, গিভ দেওয়া আছে প্রেজেন্টে, তাহলে গিভ এর পাস্ট ফর্ম কী হবে? গেভ। তারপর দেওয়া আছে মেক, মেকের পাস্ট ফর্ম কী হবে? মেড। ওকে, এরপর বলেছে দেখো রাইট দ্য কাইন্ডস অফ ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো কী ধরনের বাক্য সেগুলো লেখো। তাহলে দেখো একের দাগের সেন্টেন্সটা দেখো, ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? এই সেন্টেন্সটা দেখে কি বোঝাচ্ছে? যে কোনো একটা প্রশ্নবোধক সেন্টেন্স বোঝাচ্ছে, অর্থাৎ কোনো জিজ্ঞাসু একটা বাক্য বোঝাচ্ছে, তার জন্য এটা কি হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্সগুলো কোনো প্রশ্ন জিজ্ঞাসিত হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দুইটা দেখো, হুরে উই হ্যাভ ওন দ্য ট্রফি। হুরে আমরা ট্রফিটা জিতেছি। তাহলে দেখো এই সেন্টেন্সটা একটা কি বোঝাচ্ছে? একটা আনন্দ বোঝাচ্ছে, তাই তো? যে সেন্টেন্সগুলোর দ্বারা দুঃখ, আনন্দ, বিস্ময় প্রভৃতি আবেগ প্রকাশ করা হয় সেই সকল সেন্টেন্সগুলোকে কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাতে দেখো আনন্দ বোঝাচ্ছে, অর্থাৎ ট্রফিটা তারা জিতেছে সেই আনন্দ বোঝাচ্ছে, তাহলে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর তিনটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এটা ছিল একটা বর্ষার সকাল। তাহলে দেখো এটা একটা ঘটনা বোঝাচ্ছে। তাহলে যে সকল সেন্টেন্সগুলো কোনো ঘটনা, অবস্থা বা বিষয়বস্তুর বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো এটা একটা ঘটনা বোঝাচ্ছে এই সেন্টেন্সটার দ্বারা, তাই না? তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। এরপর চারটা দেখো, অলওয়েজ অবে ইউর এল্ডার্স। সবসময় তোমার বড়দের কথা মতো চলবে। তাহলে এটা দেখো একটা আদেশ বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্সগুলো কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা একটা আদেশ বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক বাক্য। পাঁচের দেখো, সি ইজ মাই ক্লাসমেট। সে হয় আমার সহপাঠী। এটা হয়েছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্সগুলো কোনো ঘটনা, অবস্থা বা বিষয়বস্তুর বর্ণনা দেওয়া হয়, ঠিক আছে, যেটা আমরা আগে করেছি, সেটাকে বলবো কি? সেই সেন্টেন্সগুলোকে বলবো কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো এটা একজনকে বর্ণনা দিচ্ছি যে সে আমার সহপাঠী, তাকে বর্ণনা দিচ্ছি, তাহলে এই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। বোঝা গেল? গুড। এরপর দেখো পাঁচেরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দ্বারা শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ওয়ান্স আপন, এটা হবে এ টাইম দেয়ার ওয়াজ এ পোর বয় নেমড আলাদিন হু লিভড উইথ হিজ মাদার।
একদা এক সময় সেখানে ছিল একটি পোর বয় অর্থাৎ গরিব ছেলে, যার নাম ছিল কি আলাদিন, হু লিভড উইথ হিজ মাদার, যে কিনা তার মায়ের সাথে থাকতো। ওয়ান ডে এ রিচ স্ট্রেঞ্জার কেম টু দেয়ার হাউস লুকিং ফর আলাদিন। একদিন এ রিচ স্ট্রেঞ্জার, একজন ধনী অজানা ব্যক্তি, যারা বাইরের থেকে আসে তাদেরকে স্ট্রেঞ্জার বলে, তাহলে ধনী অজানা ব্যক্তি কেম টু দেয়ার হাউস, তাদের বাড়িতে এসেছিল লুকিং ফর আলাদিন, আলাদিনের খোঁজে। আই অ্যাম এ মার্চেন্ট, আমি একজন বণিক। হি সেইড টু আলাদিনস মাদার, সে আলাদিনের মাকে বলল। হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম আরবিয়া, আমি অনেক দূর আরবিয়া থেকে এসেছি। ওকে, তাহলে এটা হয়েছে, দেখো প্রথমে এটা হয়েছে এ, তারপর এটা হয়েছে এ, এটা হয়েছে এ, এটা হয়েছে এ, আর এটা হয়েছে দা। ওকে, বোঝা গেল। এরপর দেখো 6টা কী বলেছে, অ্যাড এ সাফিক্স অর এ প্রিফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফ্রম দ্য অপোজিট। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোতে অ্যাড করতে বলেছে সাফিক্স আর প্রিফিক্স। ওকে, তাহলে দেখো একটা কী আছে স্ট্যাডিলি, তাহলে এটা হবে আনস্ট্যাডিলি। 2টা আছে ট্রাস্ট, এটা হবে মিসট্রাস্ট। 3টা আছে পসিবল, এটা হবে ইম্পসিবল। 4টা আছে সার্টেন, এটা হবে আনসার্টেন। 5টা আছে হেল্প, এটা হবে হেল্পলেস। ওকে, এরপর দেখো 7টা কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে দেখো রাকেশ শর্মা মেড হিস্ট্রি, এটা হবে বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল দ্য স্পেস। রাকেশ শর্মা একটা ইতিহাস তৈরি করেছে কি, যে তিনি ভারতের প্রথম হয়ে স্পেসে গিয়েছিল। ওকে, তাহলে এটা হয়েছে দেখো বাই টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া honored him with the অশোক চক্র, সরকার তাকে অশোক চক্র দিয়ে সম্মানিত করেছে। তাহলে এটা হয়েছে দ্য গভর্নমেন্ট অফ, এটা হয়েছে অফ, আর এটা হয়েছে উইথ। ওকে, 8টা দেখো, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স। এই সেন্টেন্সগুলোর মধ্যে যেগুলো প্রপার নাউন থাকবে সেগুলোতে নিচে দাগ দেবে, আর যেগুলো কমন নাউন থাকবে তাকে সার্কেল করবে, অর্থাৎ গোল দাগ দেবে। তাহলে দেখো একের দাগের সেন্টেন্সটা কী আছে, সৌরভ গাঙ্গুলি ইজ এ ক্রিকেটার। দেখো সৌরভ গাঙ্গুলি একটা নাম বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট নাম বা কোনো জায়গার নাম বা কোনো দেশের নাম বোঝালে সেটা হয় কি প্রপার নাউন। তাহলে এটা হয়েছে সৌরভ গাঙ্গুলি, এটা একটা নাম বোঝাচ্ছে নির্দিষ্ট, তাহলে এটা হবে প্রপার নাউন, তার জন্য এটা হয়েছে নিচে দাগ। ওকে, ক্রিকেটার্স এটা হবে কমন নাউন্স। বৃষ্টি, এটাও দেখো এটা একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্রপার নাউন। বৃষ্টি ব্রট মি এ ব্লু পেন, এটা হচ্ছে কমন নাউন। ওকে, কমন নাউন কাকে বলবো, যে নাউনগুলো কোনো অচেতন বস্তু বা কোনো থিংসকে বোঝায়, তাহলে এটা হবে, তাহলে সেগুলো হবে কি কমন নাউন্স। তাহলে পেন এটা একটা থিংস, তাহলে এটা হবে কমন নাউন। বোঝা গেল। এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন রেইনি সিজন, মিনিমাম 6 সেন্টেন্সেস। 6টা বাক্যের মধ্যে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে কি সম্পর্কে, একটা রেইনি সিজন মানে অর্থাৎ বর্ষার সময়, বর্ষা ঋতু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।